বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ডিলিং রেঞ্জ সম্পর্কে আলোচনা করব এবং এই ডিলিং রেঞ্জ যদি দেখা যায় কি স্মার্ট মানি বা ইনস্টিটিউশনাল ট্রেডাররা যখন কোনো মার্কেটের মধ্যে ট্রেড করে তখন তারা কি করে পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করতে থাকে এবং এই যে রেঞ্জ সেটাকে আমরা কি বলি, সেটাকেই বলা হয় ডিলিং রেঞ্জ। তো ডিলিং রেঞ্জ এটা কিন্তু যে কোনো মার্কেটে, যে কোনো ইন্ডেক্সে, যে কোনো টাইম ফ্রেমে কিন্তু ফ্র্যাক্টাল হিসাবেই বিহেভ করে। এবং এই ডিলিং রেঞ্জকে যদি আমরা দেখি, ডিলিং রেঞ্জ ফার্স্ট যে ডিলিং রেঞ্জ যে ধরনের বা টাইপ 1 যে ডিলিং রেঞ্জ হয় সেটা কিন্তু এক্সপ্যানশন বা রিট্রেসমেন্ট এই মোডে হতে থাকে। সেকেন্ড যে এক্সপ্যানশন এবং রিট্রেসমেন্ট যদি আমরা বলি, সাপোজ ধরুন প্রাইস কোনো কী হচ্ছে এইভাবে হায়ার হাই হায়ার লো বা লোয়ার হাই লোয়ার লো এইভাবে কিন্তু প্রিন্ট হতে থাকছে। আর এরপরে টাইপ 2 যে ডিলিং রেঞ্জ যেটা দেখা যায় সেটা কি হচ্ছে কি রিভার্সাল হয়। মানে সাপোজ ধরুন কি প্রাইস কোনো লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে, তারপরে প্রাইসের মধ্যে কিন্তু আমরা একটা রিভার্সাল দেখছি। সেই রিভার্সালটাই হচ্ছে কিন্তু টাইপ 2 ডিলিং রেঞ্জ। এবং এই টাইপ 2 ডিলিং রেঞ্জ হওয়ার কারণ হচ্ছে কি ডিলিং রেঞ্জের মধ্যে মানে ডিলিং রেঞ্জ হাই বা ডিলিং রেঞ্জ লো যে আছে সেইখানে যে লিকুইডিটি সেটিং করে, ধরুন এখানে বাই সাইড লিকুইডিটি বা এখানে সেল সাইড লিকুইডিটি, তো প্রাইস যখন কি করছে কোনো ডবল টপ বা ডবল ফর্মেশন করে প্রাইস নিচের দিকে প্রিন্ট করছে, সেক্ষেত্রে কী হয় প্রাইস এই যে ডিলিং রেঞ্জের হাই যখন প্রাইস রিভার্সাল করে, মানে এই যখন সাপোজ যখন মানে লোয়ার হাই লোয়ার লো এই যে প্যাটার্ন ফলো করছে এইটাকে আমরা বলছি মানে ডিলিং রেঞ্জ, সেটা এক্সপ্যানশন হচ্ছে, কোনটা লোয়ার সাইডে এক্সপ্যানশন হচ্ছে। তারপরে যখন রিভার্সাল হচ্ছে প্রাইস ধরুন এখানে কোনো কি আছে একটা ডবল টপ টাইপের ফর্মেশন আছে, প্রাইস যখন কি করবে এই যে সুইং যে লোয়ার যে হাই ছিল এটাকে ব্রেক করার পর প্রাইস কী করবে এই ডিলিং রেঞ্জের মধ্যেই কিন্তু লিকুইডিটি কালেক্ট করতে থাকবে এবং এইখানে যে বাই সাইড যে লিকুইডিটি রয়েছে বাই সাইড লিকুইডিটিটাকে কিন্তু প্রাইস কালেক্ট করবে। তো এই বিষয়টা হয়তো আপনারা জানেন, কিন্তু আমি আজকে যেভাবে আপনাদের সামনে আলোচনা করব, এরপরে যদি আপনারা মার্কেট স্ট্রাকচারসে দেখে সেইখানে যদি ডিলিং রেঞ্জ ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং সেটা যদি মানে লাইভ মার্কেটে হোক বা ব্যাক টেস্টিং করে হোক আপনারা যদি সেটা বুঝতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের ট্রেডিং মানে যে কোনো স্টক বা ইন্ডেক্সে আপনাদের কিন্তু অ্যানালাইসিসটা ভীষণ সহজ হবে। এবং ডিলিং রেঞ্জ থার্ড যে ডিলিং রেঞ্জ সেটা হচ্ছে কনসোলিডেশন। এই কনসোলিডেশন, এক্সপ্যানশন, রিভার্সাল এই টার্মগুলো হয়তো আপনারা শুনে আছেন হয়তো, কিন্তু ডিলিং রেঞ্জের যে ব্যাপারটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসোলিডেশন ফেজ। কারণ এই কনসোলিডেশন ফেজে কি করা হয় কি স্মার্ট মানে কি করে লিকুইডিটি কিন্তু এখানে পাম্প করা হয়, মানে এখানে ইঞ্জিনিয়ারিং বাই সাইড এবং লিকুইডিটি বা যে সেল সাইড লিকুইডিটি সেটাকে কিন্তু তৈরি করা হয় কোনো একটা মেইন মুভ মানে অপোজিট দিকে মুভ করার আগে কিন্তু মানে এই কনসোলিডেশন ফেজে কি করে প্রাইস প্রচুর লিকুইডিটি তৈরি করে এবং সেটা কিন্তু স্মার্ট মানি যে আছে তারাই কিন্তু জিনিসটাকে তৈরি করে। তো আমি ধরুন একটু কোনো একটা ডায়াগ্রাম আপনাদের সামনে প্লট করে দেখাই তাহলে কিন্তু আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরুন এখানে প্রাইস কি করছে একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে হয়তো দেখলাম কি প্রাইসের মধ্যে রেড মানে ডাউন ট্রেন্ড ফর্ম করেছে এবং এই যে এখানে যে ডবল টপ যেটা ছিল এই ডবল টপ করার পরে প্রাইস কিন্তু নিচের দিকে প্রিন্ট করা শুরু করেছে। তো এক্ষেত্রে যেটা হবে এই যে লো যেটা ছিল সুইং লো, সেই সুইং লোটাকে প্রাইস ব্রেক করে দিয়েছে এবং প্রাইস কি করেছে একটা লোয়ার হাই তৈরি করছে। তো এই যে এরিয়াটা মানে সুইংয়ের এই যে হাই বা এই লো এটাই কিন্তু আমাদের একটা ডিলিং রেঞ্জ হিসাবে ট্রিট হবে, মানে এবং প্রাইস যখন মুভ করবে এই ডিলিং রেঞ্জের মধ্যেই কিন্তু লিকুইডিটি হ্যান্ড করবে, সেটা বাই সাইড লিকুইডিটি হতে পারে কি সেল সাইড লিকুইডিটি হতে পারে। তো এই যে ডিলিং রেঞ্জ হাই বা লো আমি বললাম এটা কখন হচ্ছে, যখন মার্কেট স্ট্রাকচার এই যে ব্রেক অফ স্ট্রাকচার যেটা আমি মেনশন করেছি, প্রাইস যখন এই ব্রেক অফ স্ট্রাকচারসটাকে মানে এই যে সুইং লো এটাকে যখন ব্রেক করছে এই লেভেলটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারস এবং এখান থেকে সুইং হাই থেকে প্রাইস যখন সুইং লো এস্টাবলিশ করলো তখন কিন্তু প্রাইসের মধ্যে একটা রেঞ্জ তৈরি হলো যেটাকে আমরা বলি ডিলিং রেঞ্জ। এবারে এই যে লো যেটা তৈরি হলো এই লোটা আমরা কখন কনফার্ম করবো এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আপনারা জেনে রাখুন বা শিখে রাখুন, হয়তো আপনারা অনেকে জানেন বা হয়তো না কেউ নাও জানতে পারেন। তো এই সুইং লো বা সুইং হাই আমরা কি করব মানে আমরা তিনটে ক্যান্ডেলের রেসপেক্টে সবসময় চিন্তা করব। যখনই পাশের দুটো ক্যান্ডেলের যে লো থাকবে সেটা এই যে মাঝখানে যে লো আছে সেই লোয়ের উপরে থাকবে, মানে
মানে মিডিলের যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের লোয়ের থেকে দুদিকের যে তার দু সাইডে যে ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলের লো কিন্তু হাই হতে হবে। তো এইটা যখন কনফার্ম হবে হায়ার টাইম ফ্রেমে তখন, এবং এটা যে কোনো টাইম ফ্রেমে মানে এটা ফ্র্যাক্টাল নেচারই হয়। তো আমি যেটা হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে আপনাদের বলবো কি আপনারা যখন ডিলিং রেঞ্জ ফাইন্ড আউট করবেন হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে সেটাকে ফাইন্ড আউট করবেন। তো এইটা এই যে এখানে সুইং লো আমাদের এস্টাবলিশড হয়েছে, তো এই সুইং লো যখন এস্টাবলিশ লো তখন আমাদের মার্ক করতে হবে কি হাই মানে কোনটা ডিলিং রেঞ্জের হাই এবং কোনটা লো আমরা মার্ক করলাম। এবং এর যে মিড পয়েন্ট আছে এইটা কিন্তু একটা, এই যে সাপোজ ধরুন এখান থেকে হাই থেকে লো তৈরি করেছে, তো প্রাইস যখনই মুভ করবে এই যে 50%-এর নিচে যে এরিয়া এটা কিন্তু প্রাইসের কাছে ডিসকাউন্টেড এরিয়া, এবং 50%-এর উপরে যে এরিয়া এটা কিন্তু প্রিমিয়াম এরিয়া। প্রিমিয়াম এবং ডিসকাউন্ট হয়তো আপনারা অনেকেই জানেন, বা যদি কেউ নতুন আমার চ্যানেল প্রথম দেখছেন বা প্রিমিয়াম ডিসকাউন্ট সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে এই প্রিমিয়াম এবং ডিসকাউন্ট সংক্রান্ত ভিডিও আমি অলরেডি পোস্ট করে রেখেছি, আপনারা সেই ভিডিও চাইলে একবার দেখতে পারেন। এবং এই যে প্রিমিয়াম যখন যেটা আমরা বললাম যে 50% অ্যাভভ যে এরিয়া ডাউন টেনের ক্ষেত্রে সেটা প্রিমিয়াম এরিয়া, এবং এই 50% এরিয়ার উপরে থেকে যে ডিলিং রেঞ্জের হাই রয়েছে সেটা সেই কোয়াড্রান্টকেও যদি আমরা 50% লেভেলে ভাগ করি যেটা হবে প্রায় 75%, এই লেভেলটাও কিন্তু প্রিমিয়াম এরিয়া, এক্সটেন্সিভ প্রিমিয়াম এরিয়া হচ্ছে, আর এটা 50%-এর উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম এরিয়া। তো এই যে 50% অ্যাভবের উপরেও কিন্তু আমরা যে এরিয়া থাকবে সেটাকে দুটো পার্টে ভাগ করব, এবং এই যে মানে 75% অ্যাভব যে এরিয়াটা সেটা হচ্ছে ডিপ প্রিমিয়াম এরিয়া, আর 70%-এর নিচে যেটা আছে সেটা কিন্তু মানে কম্পারেটিভলি লো প্রিমিয়াম এরিয়া। সিমিলারলি ডিসকাউন্ট এরিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখব যে 50%-এর নিচে 25% যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা মানে মোটামুটি ডিসকাউন্টেড এরিয়া রয়েছে, কিন্তু ডিপ ডিসকাউন্টেড এরিয়া রয়েছে 25%-এর নিচে। তো আপনারা যখনই কোনো চার্ট দেখবেন এইভাবে অ্যানালাইসিস করবেন, এবং এক্ষেত্রে কি দেখা যায় কি প্রাইস যখনই এই ডিসকাউন্ট এরিয়ার কাছে আসে তারপরে কিন্তু প্রাইস আবার রিট্রেস মানে নিচের দিকে আবার প্রিন্ট করতে থাকে। এই এখানে ধরুন একটা ডাউন ট্রেন্ড হলো, তারপরে প্রাইস রিট্রেস করলো, এবং তারপরে আবার 50% লেভেল থেকে প্রাইস নিচে রিট্রেস করে নিচের দিকে মুভ করলো। তো এই যে ডাউন ট্রেন্ড যে প্রাইস প্রিন্ট করছে এটা কিন্তু টাইপ 1 ডিলিং রেঞ্জ, মানে এটাকে কি হচ্ছে একটা এক্সপ্যানশন এবং আমরা রিট্রেসমেন্ট দেখছি। এবং এরপরে যখন প্রাইস কি করলো এই যে লোটাকে ভাঙলো এবং এখান থেকে যখন একটা সুইং লো এস্টাবলিশ করলো, সুইং লো কীভাবে এস্টাবলিশ আপনারা চার্টে করবেন সেটা আমি আগের স্লাইডে দেখিয়েছি। তো এই সুইং হাই এবং সুইং লো থেকেও যদি আমরা ডিলিং রেঞ্জ প্লট করি সেখানেও আমরা 50%, 75%, 25% এইভাবে লেভেল প্লট করব। এবং যখন প্রাইসকে নিচে নামতে হবে প্রাইস কি করবে, সেলার্সটা কোনখানে ইন্টারেস্টেড হবে, সেলার্সটা ডিপ প্রিমিয়াম এরিয়াতে বা প্রিমিয়াম এরিয়ার কাছে ইন্টারেস্টেড হবে, সেটা 50% হতে পারে, 75% হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যদি এই যে ডাউন ট্রেন্ডের মধ্যে যদি খুব অ্যাগ্রেসিভ ডাউন ট্রেন্ড থাকে সেক্ষেত্রে অনেক সময় কি দেখা যায় কি প্রাইস 75 বা 50% পর্যন্ত না গিয়েও 25% থেকেও কিন্তু প্রাইস আবার মানে 25% পর্যন্ত রিট্রেস করে কি 25 to 30% রিট্রেস করার পর প্রাইস আবার নিচের দিকে রিজিউম করে। তো সেটা আপনারা প্রাইসে মানে প্রাইস অ্যাকশান দেখলেই বোঝা যাবে। তো এইভাবে কিন্তু প্রাইস প্রিন্ট করতে থাকে এবং ডিলিং রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইস প্রিন্ট হয়। এরপরে যেটা আমরা দেখি মানে এখানে যদি আমরা যেটা করব কি ডিলিং রেঞ্জ যেহেতু আমার সুইং যে লো মানে হাই যেটা ছিল এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই হাইটা কিন্তু আমাদের ইনট্যাক্ট আছে, কিন্তু যেটা আমাদের ফেল করছে সেটা কিন্তু লোটাই ফেল হতে থাকছে, মানে এই যে এই লোটা ব্রেক হতে থাকছে। সেক্ষেত্রে আমরা কি করব, যখন ডিলিং রেঞ্জ প্লট করব হায়ার টাইম ফ্রেমে হাইটাকে ফিক্সড রেখে এই যে ডিলিং রেঞ্জের যে লো সেই লোটা কিন্তু এভরি ব্রেক ডাউন অফ সুইং লো কিন্তু আমরা লেটেস্ট যে সুইং লো থাকবে সেই লেটেস্ট সুইং লোর কাছে কিন্তু প্লট করে নিয়ে আসবো। বোঝা গেল, মানে প্রথমে যখন আমরা প্লট করেছিলাম যখন এইটা ব্রেক হয়েছিল এইটা ছিল আমাদের কাছে এক ডিলিং রেঞ্জ, তারপরে যখন এই সুইং লোটা ভাঙলো তখন এইটা হলো আমাদের কাছে ডিলিং রেঞ্জ। আবার যখন এই যে লোটা ভাঙলো সেক্ষেত্রে আমাদের লোটা মানে যে ডিলিং রেঞ্জ সেটা হলো এই লেভেলটা। কিন্তু হায়ার টাইম ফ্রেম যখন আমরা দেবো আমাদের এই সুইং লোয়ের মানে
ডিলিং রেঞ্জের হাইটা কিন্তু এই জায়গাটাই থাকবে, যেহেতু হাইটা এখনও ব্রেক হয়নি, এবং আমরা লোটাকে কন্টিনিউ এক্সটেন্ড করতে থাকবো নিচের দিকে। এবং সেক্ষেত্রে আমরা যদি পুরো এই স্ট্রাকচারটাতে প্লট করি তাহলে কিন্তু ডিলিং রেঞ্জের যে লো সেটা কিন্তু এই লেভেলটাতে, মানে লেটেস্ট যে সুইং লো থাকলো সেই লেটেস্ট সুইং লোয়ের কাছে আমরা ডিলিং রেঞ্জের লোটাকে প্লট করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের কি দেখতে পারি, কি প্রাইস, যেটা আমি বলছিলাম কি স্মার্ট মানি যখনই প্রাইস প্রিন্ট করাতে থাকে সেটা কিন্তু অ্যালগোরিদমিক্যালি হতে থাকে, এবং এটা কিন্তু একটা ডিলিং রেঞ্জের মধ্যেই প্রাইস প্রিন্ট করে। তো প্রাইস এতক্ষণ কি করছিল কি লোটাকে ব্রেক করছিল, কিন্তু অল অফে আমরা সাডেন দেখলাম কি প্রাইস লোটাকে ব্রেক করতে পারলো না এবং একটা হায়ার লো তৈরি করলো। এই হায়ার লো তৈরি শুধু তাই করলো না, প্রাইস কী করলো, আগের যে লোয়ার হাই ছিল প্রাইস কিন্তু এই লোয়ার হাইটাকেও ব্রেক করে দিয়েছে, যেটা কিন্তু আমাদের একটা মার্কেট স্ট্রাকচারসে আমরা শিফটিং দেখছি। এবং এই যে হাই যখনই ব্রেক করলো প্রাইস কিন্তু ব্রেক অফ স্ট্রাকচারস তৈরি হলো। মানে কি এখানে যে টাইপ 1 যে ডিলিং রেঞ্জে যেভাবে প্রাইস প্রিন্ট করছিল, এক্সপ্যানশন যেটা হচ্ছিল, এরপরে কিন্তু প্রাইস ধীরে ধীরে উপরের দিকে প্রিন্ট করতে থাকছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে এই যে হাই আমরা দেখছি, এখানে যে ডবল টপ টাইপের হাই, এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি সিট করছে। তো প্রাইস কি করবে, যখন লোয়ার হাই লোয়ার লো তৈরি করার পরে এরপরে প্রাইস কি করবে, এইখানে যে সমস্ত লিকুইডিটি রয়েছে, বাই সাইড যে লিকুইডিটি রেস্ট করছে উইদিন ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার বা হায়ার যে মানে এক্সট্রিম মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে প্রাইস কিন্তু এই লিকুইডিটিগুলোকে কিন্তু কালেক্ট করবে। মানে প্রাইসের এই যে প্রিন্টিং যে হতে থাকে, পুরো প্রিন্টিংটাই কিন্তু হয় প্রাইস রিপ্রাইসিং হতে থাকে কোন জায়গায়, আইদার ইনএফিসিয়েন্সির জায়গায় অথবা লিকুইডিটির জায়গায়। প্রাইস কিন্তু সেই ইনএফিসিয়েন্সি বা লিকুইডিটি কাছেই কিন্তু প্রাইস প্রিন্ট করতে থাকে। আইদার প্রাইস লিকুইডিটি অফার করতে পারে অথবা প্রাইস লিকুইডিটি কালেক্ট করতে পারে। তো প্রাইস কিন্তু এইভাবেই কিন্তু প্রিন্টিং হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি প্রাইস কি করছে, এতক্ষণ যে মানে ডাউন ট্রেন্ড আমরা যেটাকে বলি অনেক ক্ষেত্রে কি লোয়ার হাই লোয়ার লো দেখলে তারপরে কিন্তু প্রাইস যখনই মার্কেট স্ট্রাকচার শিফট করছে তখন উইদিন মার্কেট স্ট্রাকচারসের মধ্যেই, মানে যে ডিলিং রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইস অপোজিট বা রিভার্সাল সাইডে প্রিন্ট করতে থাকছে। এবং এর কারণই হচ্ছে এই সমস্ত জায়গায় যে লিকুইডিটি রয়েছে বাই সাইড, যে এখানে ধরুন ইন্টারনাল বাই সাইড লিকুইডিটি রয়েছে, এটা এক্সটার্নাল লিকুইডিটি রয়েছে, এবং এই যে হাই যেখানে রয়েছে এখানে প্রচুর রিটেল স্টপ লস রয়েছে, এবং প্রাইস কী করে এই রিটেল স্টপ লসগুলোকে কালেক্ট করার জন্য উপরের দিকে প্রিন্ট করছে। তো প্রাইস কিন্তু এভাবেই প্রিন্ট হতে থাকে। এবং এই যে পুরো ব্যাপারটা হলো, এখান থেকে ধরুন প্রাইস যে ডাউন যে মুভ করলো, এটা কিন্তু পুরোটাই হয়েছে সেল অ্যালগোরিদম বা যে সেল সাইড যে প্রোগ্রাম যে রান করছে, সেই সেল সাইড মানে অ্যালগোরিদম প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ আছে প্রাইস কিন্তু নিচের দিকে প্রিন্ট করবে। যখনই প্রাইসের মধ্যে রিভার্সাল দেখা দিল, এবং এই যে রিভার্সাল যেটা হচ্ছে সেটা কিন্তু উইদিন ডিলিং রেঞ্জের মধ্যেই হচ্ছে, এবং প্রাইস কি করছে এই ডিলিং রেঞ্জের মধ্যেই যে লিকুইডিটি অলরেডি রেস্ট করছে সেই লিকুইডিটিগুলোকে কিন্তু কালেক্ট করছে। এই সেল অ্যালগোরিদম বা সেল প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর প্রাইস যেটা প্রোগ্রাম হতে থাকে সেটা কিন্তু বাই প্রোগ্রাম হতে থাকে, এবং বাই প্রোগ্রামের মধ্যে কী হয়, যে মানে ডিলিং রেঞ্জের মধ্যে যে লিকুইডিটি অলরেডি রেস্ট করছে প্রাইস কি করে সেই লিকুইডিটিগুলোকে কালেক্ট করে, বা যদি কোথাও ইনএফিসিয়েন্সি থাকে প্রাইস সেই ইনএফিসিয়েন্সিগুলোকে মিটিগেট করে। তো প্রাইসের প্রিন্টিং কিন্তু যে কোনো মার্কেটে, যে কোনো ইনস্ট্রুমেন্টে, যে কোনো টাইম ফ্রেমে কিন্তু প্রাইস এভাবেই প্রিন্ট করতে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা কি দেখি, যে টাইপ 3 ডিলিং রেঞ্জটা আমরা আলোচনা করব। টাইপ 3 ডিলিং রেঞ্জ যেটা হচ্ছে কনসলিডেশন। প্রাইস কি হয়, যে ধরুন সাপোজ এখানে প্রাইস কি করছে, একটা হায়ার লো প্যাটার্ন তৈরি করছে, এরপরে কি হয় কি প্রাইস হঠাৎ কি করতে থাকে, আর হায়ার হাইটাকে মানে প্রিন্ট করতে পারে না, এবং একটা প্রাইস নির্দিষ্ট রেঞ্জে প্রিন্ট হতে থাকে। তো এই যে রেঞ্জের মধ্যে প্রাইস যে প্রিন্ট করছে আমরা অনেকে জানি এটাকে বলে কনসলিডেশন। কিন্তু হঠাৎ করে এইখানে কেন কনসলিডেশন তৈরি হবে, এই কনসলিডেশন হওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই যে ধরুন সুইং যে হাই বা সুইং লো, এখানে প্রচুর স্টপ লস বা লিকুইডিটি জেনারেট করা হচ্ছে বা লিকুইডিটি ইঞ্জিনিয়ার করা হচ্ছে, এবং এটা স্মার্ট মানি কিন্তু জেনে বুঝেই করে। প্রাইসকে অপোজিট দিকে মুভ করানোর আগে তারা কিন্তু এইভাবে প্রচুর লিকুইডিটি তৈরি করে, বা মেন ডিরেকশনে রিজিউম করার আগেও সেটা করতে পারে। সেটা প্রাইস কিভাবে আনফোল্ড হচ্ছে বা কোন পজিশনে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে দেখুন আমরা মার্কেট স্ট্রাকচারের স্টপ সাইডে কি হচ্ছে, প্রাইসের মধ্যে একটা কনসলিডেশন আমরা দেখছি, এবং এখানে প্রচুর প্রাইস কি করেছে অলরেডি লিকুইডিটি তৈরি করে রেখেছে। তো এক্ষেত্রে ধরুন কি আছে, এক্ষেত্রে প্রচুর
বাই স্টপও হতে পারে, যারা ব্রেকআউট ট্রেডার তারা এখান থেকে বাই করতে পারে, আবার এখান থেকে যারা ধরুন সেলার রয়েছে তারা কিন্তু এখান থেকে সেলও করতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখব কি প্রাইস কিভাবে প্রিন্ট হচ্ছে, যখনই এই কনসলিডেশনের মধ্যে প্রাইস প্রিন্ট হতে থাকে, প্রাইস কিন্তু লিকুইডিটি কালেক্ট করার জন্যই কিন্তু এইখানে কি করে, মানে এই যে অলরেডি লিকুইডিটি তৈরি করেছে এবং একটা প্যাটার্ন তৈরি করেছে যেটা একটা কনসলিডেশন রেঞ্জ হয়েছে এবং সেই রেঞ্জটাকে প্রাইস ব্রেকআউট করেছে। এই যখন প্রাইস ব্রেকআউট হচ্ছে তখন কি আছে, এখানে দুটো জিনিস হতে পারে। প্রথমত হচ্ছে যাদের সেল স্টপ ছিল তাদের সেই, যারা ধরুন এখান থেকে সেল করেছে তাদের সেল স্টপ এখানে রয়েছে, সেই সেল স্টপ ট্রিগার হয়েছে এবং এখানে যে সমস্ত যারা ধরুন ব্রেকআউট ট্রেডার যারা এখানে ধরুন বাই অর্ডার প্লেস করেছিল তাদের বাই অর্ডারটাও কিন্তু ট্রিগার হয়েছে এবং এই যে অর্ডার যে ট্রিগার হচ্ছে, সেল অর্ডার বা বাই অর্ডার ট্রিগার হচ্ছে, এখানে কিন্তু মূলত রিটেল ট্রেডার মানে আমরা যারা রিটেলার যারা আছে ম্যাক্সিমাম রিটেল ট্রেডারদের স্টপ লসে কিন্তু এখানে কালেক্ট হচ্ছে। এরপরে কি হয়, প্রাইস এই হাইটা তৈরি করার পরে কি করলো, অল অফ এ সাডেন একটা নিচের দিকে ডাউন মুভ দিল এবং বোথ সাইড যে লিকুইডিটি রয়েছে, বোথ সাইড যে স্টপ লস রয়েছে, প্রাইস বোথ সাইড স্টপ লসকে কালেক্ট করলো এবং প্রাইসের একটা মেন মোটোই থাকে কি, প্রাইস যখনই কোনো জায়গায় সাপোজ ধরুন প্রাইস এরকম একটা রেঞ্জে প্রিন্ট করছে, প্রাইসকে যদি নিচের দিকে যেতে হয় প্রাইস কি করবে, আগে উপরের দিকের বাই সাইড লিকুইডিটিকে কালেক্ট করবে, তারপরে প্রাইস নিচের দিকে মুভ করবে এবং প্রাইস যখন ধরুন সাপোজ ডাউন সাইড নিচের দিকে যাচ্ছে তো প্রথমে প্রাইস কি করবে, প্রথমে প্রাইস এই যে রেঞ্জে ধরুন সাপোজ প্রিন্ট করছে, প্রাইস নিচের দিকে যে লিকুইডিটি আছে বা সেল সাইড লিকুইডিটি আছে সেই সেল সাইড লিকুইডিটিকে কালেক্ট করার পরে কিন্তু প্রাইস অপোজিট দিকে মুভ করবে এবং প্রাইসের প্রিন্টিং এভাবেই হতে থাকে। তো আমরা এখানে কি দেখছি, প্রাইস এই কনসলিডেশন ফেজটা ব্রেক ডাউন করার পরে কিন্তু নিচের দিকে প্রিন্ট করলো। এই যে মানে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে টাইপ 3 ডিলিং রেঞ্জ হচ্ছে, এটাকে আমরা D3ও বলতে পারি। তো D3 হওয়ার পরে কিন্তু প্রাইসের মধ্যে আমরা এক্সপেনশন আবার দেখছি, মানে এটা কিন্তু আবার D1 হচ্ছে, আবার এখান থেকে হয়তো আমরা রিভার্সাল দেখবো। তার মানে কি প্রাইসের মেন যে ইম্পর্টেন্ট যে মানে ডিলিং রেঞ্জ সেটা হচ্ছে D3, তারপরে ধরুন D1 এবং ধরুন D3 মানে ডিলিং রেঞ্জ টাইপ 3, ডিলিং রেঞ্জ টাইপ 1 D1 আর D2 হচ্ছে ডিলিং রেঞ্জ টাইপ 2। তাহলে D3 হচ্ছে কনসলিডেশন, D1 হচ্ছে এক্সপ্যানশন, সেটা ডাউন সাইডে হতে পারে বা আপ সাইডে হতে পারে, আর D2 হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন, হয়তো আপনারা অনেকেই জানেন বিষয়টি, কিন্তু আপনারা যদি এইভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করেন দেখবেন আপনাদের অ্যানালাইসিস অনেক সহজ হবে এবং আপনাদের ট্রেডিং ডিসিশন কিন্তু অনেকটাই আগের থেকে পারফেক্ট হবে। এবং এই যে যখন আমাদের এই যে লোটা যখন প্রাইস ভাঙলো তখন কী হলো, আমাদের এই ডিলিং রেঞ্জ একটা এস্টাবলিশ হলো এবং এখানে আমরা কি দেখছি, প্রাইস লোটাকে ভাঙতে থাকছে, যেটা আমি আগের স্লাইডেও আপনাদের বলছিলাম। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ডিলিং রেঞ্জের হাইটাকে ইনট্যাক্ট রেখে এই লো ডিলিং রেঞ্জের লোটাকে শিফট করে নিয়ে আসতে হবে এবং এই যে পুরো স্ট্রাকচারসটা হলো, প্রাইস কিন্তু এই স্ট্রাকচারসের মধ্যেই প্রিন্ট করতে থাকবে। যদি আমি পরে লাইভ চার্ট ওপেন করে আপনাদের ব্যাপারটা বোঝাবো তাহলে হয়তো আপনারা তখন বুঝতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে দেখুন প্রাইস কি করছে, প্রিমিয়াম এরিয়ার কাছে, মানে যখন এখানে যখন ডাউন সাইড প্রাইস প্রিন্ট করছে তখন প্রাইস এখান থেকে 50% লেভেলের কাছে গিয়ে আবার নিচের দিকে রিট্রেস করছে। তো প্রাইসের প্রিন্টিং কিন্তু প্রাইস এভাবে হতে থাকে এবং বাই সাইড বা সেল সাইড যে অ্যালগোরিদমিক যে প্রোগ্রাম মানে স্মার্ট মানি কিন্তু সেভাবেই রান করে। আবার এখানে দেখুন প্রাইস কি করছে, এখানে এই যে লোয়ার হাই যে প্রাইস তৈরি করছিল, সরি হ্যাঁ লোয়ার হাই লোয়ার লো, এখানে দেখুন প্রাইস এই লোটাকে তৈরি করার পরে আর কিন্তু এই লোটাকে এখনও ব্রেক করতে পারেনি এবং প্রাইস কি করছে, একটা ইন্টারনাল রেঞ্জের মধ্যে প্রাইসের মধ্যে কিন্তু আমরা প্রিন্টিং হতে দেখছি এবং এই যখন প্রাইস প্রিন্টিং করছে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা D3-র দিকে যাচ্ছে। মানে এই যে আমরা টপে যেটা দেখেছিলাম D3, প্রাইস কিন্তু আবার এই ধরনের একটা D3 বা কনসলিডেশন ফেস করছে, প্রাইস একটা মানে নেক্সট মুভের জন্য প্রাইস তৈরি করছে এবং সেটা কি করে আমরা বুঝবো, কারণ এখানে বাই সাইড এবং সেল সাইড প্রচুর লিকুইডিটি কিন্তু ইঞ্জিনিয়ার্ড হচ্ছে বা তৈরি করা হচ্ছে, আর্টিফিশিয়ালি কিন্তু তৈরি করা হচ্ছে রিটেলারকে ট্র্যাপ করানোর জন্য এবং প্রাইস কি করবে তারপরে হয়তো একটা কোনো মুভ দেওয়ার জন্য রেডি হবে এবং সেটা আমরা প্রাইস অ্যাকশন দেখলেই বুঝতে পারবো। দেখুন প্রাইস এই যে লেভেলটা এখানে কি করলো, লোটাকে ব্রেক করলো, যেটা আমি আগের স্লাইডে আপনাদেরকে বলছিলাম কি প্রাইস নিচের দিকে যে যারা ধরুন এখানে সেল মানে যেহেতু রিটেলাররা কি দেখছে লোয়ার হাই লোয়ার লো, তারা এখানে কি করবে, এই লোটা যখনই ভাঙবে সেখান থেকে হয়তো তারা সেল অর্ডার প্লেস করবে এবং তাদের সেল অর্ডারটাও কিন্তু
ট্রিগার হয়ে যাবে। কিন্তু এই যে সেল অর্ডার যেটা ট্রিগার করালো, এটা কিন্তু স্মার্ট মানি করলো। স্মার্ট মানি কেন করলো? কারণ তাদের লিকুইডিটি দরকার, এবং লিকুইডিটিকে তারা এখানে পাম্পিং মানে এখানে ইনজেক্ট করেছিল, এবং সেই লিকুইডিটিটা কি হচ্ছে, তাদের মেইন মুভ মানে মার্কেট যেদিকে তারা মুভ করাবে সেই লিকুইডিটি কালেক্ট তার আগে তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তারা সেইভাবে লিকুইডিটি কালেক্ট করার পরে কিন্তু অপোজিট দিকে মার্কেটকে রিভার্স করায়। এবং এখানে দেখুন প্রাইস তারপরে কি করছে, এখান থেকে এই যে রেঞ্জের উপরের দিকে প্রিন্ট করলো। তাহলে এখানে আমরা কি দেখলাম, বাই সাইড লিকুইডিটি মানে বাই সাইড যে স্টপ লস, সেই বাই সাইড স্টপ লস হিট হলো। যারা ধরুন এখানে সেল করেছিল তাদের সেই সেল অর্ডার ট্রিগার হলো। তার মানে কি এখান থেকে পুরো সেলার আউট হয়ে গেল। এখানে কারা এন্ট্রি করছে, এখানে কিন্তু এন্ট্রি করছে বায়ার্সরা, এবং প্রাইস কি করছে। এরপরে আমরা এই মার্কেট যে স্ট্রাকচার, যেটা আমি আপনাদের বলছিলাম কি মার্কেট স্ট্রাকচারসের এই যে ডিলিং রেঞ্জ হাই বা লো, এইটাকে আপনাদের মার্ক করে রাখতে হবে। আপনারা যখনই স্ট্রাকচার্স লোয়ার হাই লোয়ার লো ব্রেক করছে, আপনারা এই ডিলিং রেঞ্জ যে লোটাকে শিফট করবেন, নিচের দিকে শিফট করতে থাকবেন। তাতে কি হবে, আপনাদের পুরো একটা মার্কেটের স্ট্রাকচারস আপনাদের সামনে চলে আসবে, এবং আপনারা বুঝতে পারবেন কোথায় লিকুইডিটি রয়েছে। এবং সেইভাবে কিন্তু যদি আপনারা মানে মার্কেট স্ট্রাকচারসকে ম্যাপিং করেন, তাহলে কিন্তু আপনাদের নেক্সট যে প্রাইস আনফোল্ড হচ্ছে বা কোথায় লিকুইডিটি রয়েছে, সেটা কিন্তু আপনারা চার্ট দেখলেই বুঝতে পারবেন। যদি আপনারা এটা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন কিছুদিন পরে আপনাদের আই সেট হয়ে গেছে, এবং আপনারা সেইভাবেই কিন্তু ট্রেড নিতে পারবেন। তো দেখুন প্রাইস ঠিক এইভাবেই উপরের দিকে মুভ করলো। এখানে আমি ন্যাচারাল গ্যাসের একটা চার্ট আপনাদের সামনে ডেইলি টাইম ফ্রেমে ওপেন করে রেখেছি। আমরা যে ডিলিং রেঞ্জ যেটা শিখলাম, তো চার্টে যখন আমরা দেখব চার্টে কিভাবে প্লট করব, চলুন সেটা আমরা একবার একটু দেখে নিই। তো তার আগে আমাদের মানে দরকার যেটা, সেটা হচ্ছে সুইং হাই এবং সুইং লো মার্কেট স্ট্রাকচারস কোথায় শিফট হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে যদি আমরা লো দেখি, লো কিন্তু এখানে এই যে লেভেলটা আমি মার্ক করেছি, জাস্ট আপনাদের একটু চার্টটাকে বড় করি, এই লেভেলটার কাছে কিন্তু লো হচ্ছে। কারণ এখানে যদি লো আমরা দেখি 349.90, আর এই লেভেলটা হচ্ছে 349.80। তার মানে এই যে লোটা কি করলো, এই যে ফার্স্ট ক্যান্ডেল এবং সেকেন্ড ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটার লোয়ের যে লো রয়েছে তার নিচে, তার মানে এটা হচ্ছে আমার সুইং লো, আর সুইং হাই হচ্ছে এই যে লেভেলটা, এটা হচ্ছে সুইং হাই। প্রাইস কি করলো, প্রাইস এই সুইং হাইটাকে ব্রেক করেছে। তার মানে কি, তার মানে আমার মার্কেট স্ট্রাকচারস বুলিশ আছে। তো খুবই ভালো কথা, আমাদের মার্কেট স্ট্রাকচারস বুলিশ আছে। এবারে আমরা কি দেখছি, প্রাইস এই যে মানে এই যে উইক যে ছিল, প্রাইস এই উইকের উপরে ক্লোজ করলেও সেই লেভেলটা কিন্তু সাস্টেইন করতে পারলো না। মানে এই যে ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে, আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, প্রাইস কি করলো, প্রথমে অ্যাটেম্প্ট কি করেছিল, প্রাইস যখন ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে প্রাইস কিন্তু বুলিশ অ্যাটেম্প্ট নিয়েছিল। কিন্তু এখান থেকে সেলার্স বা সাপ্লায়ার্স কি করেছে, সেলার্সরা স্ট্রং থাকার জন্য এই বুলিশ লো যে হাই ছিল, এই হাইয়ের নিচে প্রাইসকে নিয়ে গেছে, এবং আলটিমেটলি এটা কিন্তু বেরিশ ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তার মানে যখনই এই লিকুইডিটির উপরে বুলিশ ক্যান্ডেল মানে আগের যে বুলিশ ক্যান্ডেলের উপরে ক্লোজ করতে পারলো না, এটা কিন্তু একটা উইক সিগন্যাল। উইক সিগন্যাল মিন্স কি, এখানে সেলার্সরা কিন্তু যথেষ্ট স্ট্রং আছে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এরপরে আমরা কি দেখলাম, প্রাইস এই যে এখানে কি করলো, প্রাইস এরপরে আর একটা সুইং লো তৈরি করলো, মানে এখানে লো হায়ার লো কিন্তু রয়েছে। এবার এইখানে লিকুইডিটি সুইপ করার পরে প্রাইস কি করছে, প্রাইস এখান থেকে এই লোটাকে ব্রেক করছে। যেহেতু এটা ডেলি টাইম ফ্রেমে রয়েছে, ডেলি টাইম ফ্রেমে আমাদের কি দরকার, এই লোয়ের নিচে ক্লোজ দরকার। তো এই লোয়ের নিচে ক্লোজ যেহেতু হয়নি, তো আমরা কি করব, এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচারস আমরা এটাকে বলছি না, এটাকে আমরা লিকুইডিটি সুইপ বলছি। কিন্তু এখানে দেখুন, এখানে কি হলো, প্রাইস এই যে লো যেটা তৈরি করলো, এটা কিন্তু এই লোয়ের নিচে হলো। এই যে এখানে যে লো যেটা রয়েছে, এই লোটা কিন্তু নিচের দিকে লো হলো। আমি এটাকে অন্য কালারে মার্ক করি, ধরুন সাপোজ এটা গ্রিন কালারে করলাম, হায়ার লো যেহেতু হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। এইখানে যে লো হলো, এই লোটা কিন্তু লোয়ার লো হলো, মানে এই লোটাকে ভেঙে দিয়েছে। এবং এখানে যদি আমরা দেখি, হাই কিন্তু এই জায়গাটা, এটাকেও রেড কালারে মার্ক করি। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, পুরো আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এখানে দেখুন, এখানে আমরা যখন স্ট্রাকচারস ডেলি টাইম ফ্রেমে দেখছি, এটা হচ্ছে হায়ার লো। তারপরে প্রাইস কি করলো, এখানে
এটা হচ্ছে আমার হাই তৈরি এস্টাবলিশ হয়েছে, 3টে ক্যান্ডেলের উপরে হাই রয়েছে, এইটা হচ্ছে আমার লো। আবার এইখানে হাই এর উপরে প্রাইস ব্রেক করতে পারলো না এবং এখানে লিকুইডিটি সুইপ করলো, যদিও এটা আমার মানে সুইং হাই হিসাবে এস্টাবলিশ হয়েছে। তারপরে লো যেটা হচ্ছে প্রাইস এইখানে সুইং লো তৈরি করছে এবং এখানে দেখুন প্রাইস কী করছে, এই যে লো আগের লোকে প্রাইস ভেঙে দিচ্ছে, এইখানেও কিন্তু আমাদের লো তৈরি হয়েছে, এটাকেও আমরা মার্ক করে দিচ্ছি। এই যে লো প্রাইস কিন্তু দেখুন লোয়ার লো তৈরি করছে এবং হাইটা কিন্তু লোয়ার হাই মানে তো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে স্ট্রাকচারটা যখন ব্রেক হচ্ছে, আমরা সেক্ষেত্রে ডিলিং রেঞ্জ যেটা কি করব, যেটা আমি আগে বললাম, ডিলিং রেঞ্জের হাই এবং ডিলিং রেঞ্জের লো নিতে হবে। এইখানে কেন নিচ্ছি, এই জায়গাটা হচ্ছে কি, এই যে লো যেখানে রয়েছে এখানে কিন্তু লো লিকুইডিটি সুইপ করছিল, তো আমাদের ডিলিং রেঞ্জের কোথায় নিতে হবে, যখনই কোনো স্ট্রাকচারস ব্রেক হবে। এখানে স্ট্রাকচারস ব্রেক হয়েছে বটে, কিন্তু এখানে কিন্তু ক্লোজ হয়নি। যদি আমরা ক্যান্ডেলটাকে মাইনেটলি দেখি, এখানে নিচের দিকে উইক রয়েছে, যদিও ইন্টারনালি কি করছে প্রাইসের মধ্যে যে সুইং যেটা হচ্ছে, সুইং কিন্তু লোয়ার হাই লোয়ার লো তৈরি হচ্ছে। তো এবং এইখানে কি আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি কি প্রাইস এই যে লো যেটা ছিল এই লোয়ের নিচে প্রাইস ব্রেক করেছে, মানে লো যেটা শিফটিং হয়েছিল এই জায়গাটা কিন্তু আমাদের মানে টেকনিক্যালি এই জায়গাটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচারস তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে কী হবে, আমাদের লোটা নিচের দিকে নিয়ে আসতে হবে। কিন্তু লো কি এখনও কনফার্ম হয়েছে, এইখানে আমার 3টে লো মানে 3টে ক্যান্ডেল দরকার, যেটা আমার সুইং লোটাকে এস্টাবলিশ করবে। এইখানে কিন্তু আমরা পেয়ে গেছি, এইটা হচ্ছে আমার সুইং লো। তাহলে আমরা কি করব, চার্টটাকে এখানে শিফট করব, মানে সরি ডিলিং রেঞ্জের যে প্লট যেটা করেছিলাম সেটা শিফট করব। এইটা হচ্ছে আমার 50% এরিয়া, আর উপরের দিকে যেটা এরিয়া হচ্ছে সেটা হচ্ছে ডিপ প্রিমিয়াম এরিয়া, আর নিচের দিকে যেটা হচ্ছে এটা ডিপ ডিসকাউন্টেড এরিয়া 50, মানে এটা হচ্ছে আমার 25%, এটা হচ্ছে 75%। তো প্রাইস যেহেতু স্ট্রাকচার শিফট করেছে, তাহলে এক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করতে পারি, প্রাইস কিন্তু নিচের দিকে মুভ করবে। তার আগে প্রাইস কি টেস্ট করতে পারে, প্রাইসের যে হাই প্রবাবিলিটি আছে, এইখানে দেখুন এখানে গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে আমরা বলি লিকুইডিটি ভয়েড, মানে এটা স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় কি আছে, এটা হচ্ছে লিকুইডিটি ভয়েড। আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লিকুইডিটি ভয়েড। প্রাইস হয়তো মানে প্রাইসের মধ্যে যেহেতু বেরিশনেসের একটা মানে মোমেন্টাম ছিল, প্রাইস কি করেছে এখান থেকে একটা মানে গ্যাপ ডাউন টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। তো প্রাইস হয়তো এই লেভেলটাকে শিফট করতে পারে, মানে সরি টেস্ট করতে পারে। তো এইখান থেকে কিন্তু প্রাইস আবার নিচের দিকে মুভ করবে এবং যেটা আমাদের কিনা ডিসকাউন্ট মানে যে যখন মার্কেট নিচের দিকে মুভ করবে, প্রাইস কী করবে, তাকে কোন জায়গায় যেতে হবে, প্রাইসকে যেতে হবে মানে সেলিংয়ের ক্ষেত্রে প্রিমিয়াম এরিয়ার কাছে। তো প্রিমিয়াম এরিয়া এইটাও রয়েছে আমার কাছে, প্রিমিয়ামে এটা একটা অর্ডার ব্লক আছে, প্রাইস এই এরিয়াগুলোকেও কিন্তু টেস্ট করতে পারে। চলুন দেখি প্রাইস কীভাবে মুভ করছে। দেখুন প্রাইস এই যে লেভেল যেটা রয়েছে, প্রাইস কিন্তু এই যে অর্ডার ব্লক ছিল, প্রাইস অর্ডার ব্লকটাকে টেস্ট করেছে এবং এইখানে যে এরিয়া যেটা ছিল 50% এরিয়ার অ্যাভো মানে ডিপ প্রিমিয়াম এরিয়াটাও কিন্তু প্রাইস টেস্ট করছে। তো এই যে বুলিশ ক্যান্ডেল যেটা হলো, এরপরের কিভাবে ক্যান্ডেল প্রিন্ট করছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। লোয়ার হাই এস্টাবলিশ করলো, কীভাবে লোয়ার হাই এস্টাবলিশ করলো, এটা তো সুইং লো ছিল এবং এইখানে যে 3টে যে পরবর্তী ক্যান্ডেল রয়েছে, 3টে ক্যান্ডেলের যদি মিডল পয়েন্ট যদি দেখি, এটা কিন্তু আমাদের সুইং হাই তৈরি হয়েছে এবং প্রাইস কিন্তু এই প্রিমিয়াম এরিয়া থেকে রিজেক্ট হচ্ছে। তো সেক্ষেত্রে প্রাইস কি করবে, নিচের দিকেই কিন্তু প্রিন্ট করতে আসবে এবং দেখুন প্রাইস এই নিচের দিকে মুভ করছে। এবার আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে কি প্রাইস তাহলে আবার এখান থেকে উপরে মুভ করছে কেন, কারণ এই যে লেভেল, এই লেভেলটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স এরিয়া। প্রাইস কী করবে, এই লেভেলগুলোকে মিটিগেট করবে, কারণ কি প্রাইস যখনই কোনো জায়গায় মুভ করে, প্রাইসের মধ্যে যদি কোনো ইনএফিসিয়েন্সি থাকে, প্রাইস সেই ইনএফিসিয়েন্সিটাকে মিটিগেট করার পরে কিন্তু প্রাইস তারপরে মুভ করতে থাকে। তো এই ক্ষেত্রে প্রাইসের ট্রেন্ড যেহেতু আমরা দেখছি শিফটিং হয়েছে এবং প্রাইস লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে, তো এই ইমব্যালেন্স মানে এই যে ভলিউম ইমব্যালেন্স যে রয়েছে, ভলিউম ইমব্যালেন্স এখান থেকে অথবা এইখানে আমাদের কিন্তু একটা সেল সাইড ইমব্যালেন্সও রয়েছে, বাই সাইড লিকুইডিটি প্রাইস এই লেভেলগুলোকেও কিন্তু টেস্ট করবে। আমি লিখে দিচ্ছি আপনাদের এখানে মার্ক করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি, প্রাইস এই লেভেলটাকেও টেস্ট করতে পারে। এবং দেখুন প্রাইস কীভাবে মুভ করছে, প্রাইস এই যে ভলিউম এরিয়া ছিল, ভলিউম ইমব্যালেন্স এরিয়া, প্রাইস এই ভলিউম ইমব্যালেন্স এরিয়া থেকেই কিন্তু নিচের দিকে প্রিন্ট করছে। তো বলার উদ্দেশ্যে কি, প্রাইস যখনই আপনার এরকম ডিলিং রেঞ্জ আমরা তৈরি করব, দেখবো আর কি মার্কেট স্ট্রাকচারে ম্যাপিং করব,
এরপরে আমরা যদি সুইং স্ট্রাকচারসে মানে সুইং হাই সুইং লোগুলোকে প্রপার মানে আইডেন্টিফাই করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের প্রাইসকে যদি নিচের দিকে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে প্রাইস কী করবে, উপরে প্রিমিয়াম থেকে বা 50% অ্যাভভ থেকে প্রাইস মানে লিকুইডিটি হান্ট করার পরে কিন্তু প্রাইস নিচের দিকে প্রিন্ট করবে, এবং এক্ষেত্রেও কিন্তু সেইভাবেই প্রাইস প্রিন্ট করছে। এবার এখানে দেখুন এই যে আমাদের যে ডিলিং রেঞ্জের যে লো ছিল, ডিলিং রেঞ্জের লো কিন্তু আমরা এই জায়গাটাতে নিয়ে আসলাম। এই যে ক্যান্ডেলের লো দেখুন, দুটো ক্যান্ডেলের লো কিন্তু হায়ার লো রয়েছে এবং এই লোটা কিন্তু হায়ার লো আছে। তো সেক্ষেত্রে আমার এই ক্যান্ডেলের লোটাই কিন্তু ডিলিং রেঞ্জের লো হবে, এটা ডিলিং রেঞ্জের হাই। এবং এক্ষেত্রে দেখুন প্রাইস কীভাবে মুভ করছে, এখানে দেখি কোথায় আর প্রাইসের ইমব্যালেন্স রয়েছে। এই যে এরিয়াটা মার্ক করে আমি স্টেপ বাই মানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল আপনাদের সামনে কেন আলোচনা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে কিন্তু ভলিউম ইমব্যালেন্স রয়েছে, আমি মার্ক করি ভলিউম ইমব্যালেন্স। প্রাইস হয়তো এই ভলিউম ইমব্যালেন্স থেকে মিটিগেট করতে পারে, আর এই লেভেলটা অলরেডি প্রাইস মিটিগেট করেছে, রাখছি না, আমি এটাকে অফ করে দিচ্ছি। এখনও আমার কাছে একটা লেভেল রয়েছে, সেটা হচ্ছে বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিশিয়েন্সি, বাই সাইড ইমব্যালেন্স রয়েছে। তো এই জায়গাটাও কিন্তু প্রাইস মিটিগেট করতে পারে বা এই লেভেলটাও মিটিগেট করতে পারে। দেখা যাক প্রাইস কীভাবে প্রিন্ট করছে। দেখুন এই যে লেভেলটা যেটা আমি বললাম, প্রাইস কি করলো, এইখানে একটা রেঞ্জ মতো তৈরি করছে। রেঞ্জ তৈরি করার পরে প্রাইস কিন্তু কি করছে, এই যে ভলিউম যে ইমব্যালেন্স আছে, প্রাইস এই ভলিউম ইমব্যালেন্সটাকে কিন্তু টেস্ট করলো। টেস্ট করার পরে কিন্তু প্রাইস আবার নিচের দিকেই মুভ করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি যেভাবে মানে যখনই কোনো মার্কেট স্ট্রাকচারসে আপনারা দেখবেন কিভাবে চার্টটাকে ম্যাপিং করতে হবে, চার্টটাকে প্লটিং করতে হবে, এবং ডিলিং রেঞ্জ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানে আমাদের কি আছে, এখানে ডিলিং রেঞ্জের আমাদের হাই ইনটেক্ট আছে, লো ব্রেক হতে থাকছে। তো আমরা লোটাকে কি করব, নিচের দিকে শিফট করে নিয়ে আসবো। এই লো এখনও কনফার্ম নেই, লো কনফার্মেশনের জন্য আমাকে কি করতে হবে, 3টে ক্যান্ডেল রাখতে হবে। এইখানে যদি আমরা মার্ক করি, এই লোটা কিন্তু আমার কাছে সুইং লো তৈরি হবে, কারণ এখানে লো আর এই যে ক্যান্ডেলের লো এর নিচে কিন্তু এই 6 ডিসেম্বরে যে আমরা ক্যান্ডেল দেখছি সেই ক্যান্ডেলের লো রয়েছে। তার মানে এইখানে আমার লোটা হচ্ছে লোয়ার লো, আর হাই তো আমার এস্টাবলিশ হয়ে আছে এবং যে হাইটা মানে নিচের দিকে শিফট হচ্ছে। এবং এক্ষেত্রে কি হতে পারে, এক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর ইমব্যালেন্স রয়েছে, মানে এই যে লেভেলগুলো এইগুলো প্রাইস মিটিগেট করতে পারে। আমি মার্ক করে দিই। প্লাস এখানে একটা আমাদের অর্ডার ব্লক রয়েছে, এখান থেকে প্রাইস শিফটিং মানে নিচের দিকে মুভ করছিল। এই লেভেলগুলো কিন্তু প্রাইস একবার টেস্ট করতে পারে। দেখুন প্রাইস একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, এবং যেটা আমি মানে আপনাদেরকে আগের স্লাইডেই বলছিলাম কি প্রাইস এইখানে যে ট্রেড করলো, এই যে লেভেলটা, এটা কিন্তু আমাদের কাছে একটা কনসলিডেশন তৈরি হয়েছে, ঠিক আছে, মানে যেটা আমরা ডিলিং রেঞ্জ টাইপ 3 বলতে পারি। এই ডিলিং রেঞ্জ টাইপ 3 থেকে কি করলো, প্রাইস নিচের দিকে প্রথমে মুভ করলো, মুভ করার পরে প্রাইস উপরের দিকে প্রিন্ট করেছে, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি ডিলিং রেঞ্জটাকে মার্ক করি, ডিলিং রেঞ্জ আমার পুরো এটাই রয়েছে। এখন যেটা প্রাইস কি করতে পারে, প্রাইস এই যে ধরুন অর্ডার ব্লক রয়েছে বা এখানে যে ডবল টপ টাইপের রয়েছে, যদিও এটা লোয়ার লো রয়েছে, এখানে কিন্তু প্রচুর এই মার্কেট স্ট্রাকচারসের মধ্যে কিন্তু প্রচুর লিকুইডিটি রয়েছে, এবং প্রাইস কিন্তু আগামীতে এই লিকুইডিটিটাকেই কালেক্ট করবে। তো দেখা যাক প্রাইস কীভাবে মুভ করে। দেখুন প্রাইস এই যে অর্ডার ব্লক ছিল, প্রাইস এই অর্ডার ব্লকটাকে টেস্ট করেছে। আমার মার্কেট স্ট্রাকচারস কিন্তু এখনও এই লেভেলেই রয়েছে, এখানেও কিন্তু আমার প্রচুর বাই সাইড লিকুইডিটি রয়েছে। তো দেখা যাক প্রাইস এই বাই সাইড লিকুইডিটিকে কালেক্ট করতে পারে কিনা। বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বলছিলাম কি প্রাইস এই স্ট্রাকচারসের মধ্যে, মানে এখানে যখন প্রাইস প্রিন্টিং করছিল, এখানে কি হচ্ছিল, এখানে কিন্তু একটা সেল প্রোগ্রাম রান করছিল। সেল প্রোগ্রাম মানে অ্যালগোতে মানে স্মার্ট মানি যখন প্রাইসটাকে প্রিন্টিং করা ছিল, এখান থেকে সেল প্রোগ্রাম বা সেল অ্যালগো প্রোগ্রাম কিন্তু অ্যাক্টিভ ছিল। এরপরে এই যে লেভেলটা ডিলিং রেঞ্জ 3 এর পরে কিন্তু আবার ডিলিং রেঞ্জ 2 তৈরি হলো। ডিলিং রেঞ্জ 2 কি, এখানে যে ডবল টপ টাইপের ফর্মেশন রয়েছে, এখানে প্রচুর লিকুইডিটি রয়েছে, ইন্টারনাল মার্কেট স্ট্রাকচারসের মধ্যে প্রচুর লিকুইডিটি রয়েছে। তো এই ডিলিং মানে D3 হওয়ার পরে কিন্তু এই যে লেভেলটা এখানে যেটা তৈরি হলো, এখানে সেটা হলো কি সেল মানে বাই প্রোগ্রাম চালু হলো, মানে সেল প্রোগ্রাম হওয়ার পরে কনসলিডেশন হলো, তারপরে বাই প্রোগ্রাম চালু হলো, এবং উইদিন
ডিলিং রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইসের প্রিন্টিং হতে থাকলো। তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।